promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুদ্ধবিরতির ঘোষণা কারা করলেন? করেছেন দুই যুযুধান রাজনীতির প্রতিপক্ষ, না দুটো আলাদা দলের নয়, একই দলের। মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জি। মদন মিত্রের ফোন নাকি কল্যাণ ব্যানার্জির কাছে গিয়েছিল এবং মিটে গেছে পুরো বিষয়টা। যা যা বলেছিলেন মদন মিত্র তারপর নিজেই ফোন করেছিলেন, কল্যাণ ব্যানার্জি নিজে জানিয়েছেন আমাদের, শুনুন। না, মদন কালকে আমাকে টেলিফোন করেছিল, অনেক কথা বললো। মদনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও হয়েছিল, তো যাই ও কোথাও সে জানি না, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই ভিত্তিতে ও হয়তো বলেছে। আমাদের দুজনের মধ্যে ব্যাপার, দুজনে মিটে গেছে। মিটে গেল? কি বলেছিলেন ঠিক দুদিন আগে মদন মিত্র, একবার শুনুন। তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও করে, জীবনে মামলা জিততে পারে না। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশান নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরো 5 জন বলবে, লে হালুয়া। এইরকম আক্রমণের পর মদন মিত্র ফোন করেছিলেন কল্যাণ ব্যানার্জিকে, নিজে বলছেন কল্যাণ বাবু। না, মদন কালকে আমাকে টেলিফোন করেছিল, অনেক কথা বললো। মদনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও হয়েছিল, তো যাই ও কোথাও সে জানি না, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই ভিত্তিতে ও হয়তো বলেছে। আমাদের দুজনের মধ্যে ব্যাপার, দুজনে মিটে গেছে। তবে যাই হোক, যে কোনো যুদ্ধই মিটমাট হয়ে গেলে তো ভালোই লাগে, আমাদেরও ভালো লাগছে। দুজন প্রবীণ রাজনীতিবিদ যদি এভাবে খেউর করেন, প্রকাশ্যে কার দেখতে ভালো লাগছিল বলুন? তবে আবার এই পুরোটা স্ট্র্যাটেজির অংশ নয় তো, মানে ঝগড়াটাও স্ট্র্যাটেজি, মিটমাটটাও স্ট্র্যাটেজি। গতকাল কি বলেছিলেন কুণাল ঘোষ, একবার শুনুন। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আমরাও বলে দিয়েছি, এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টু বাবু, আপনারও কি মনে হচ্ছে মিটমাটটাও সেই স্ট্র্যাটেজিরই অংশ? দেখো, তৃণমূলে কিন্তু এই কোন্দল অনেকটাই কসমেটিক, আমরা অতীতেও দেখেছি। এবং এই কোন্দলগুলো কসমেটিক এই কারণে বলছি, অনেকে বলছে মহাভারতের মুসুল পর্ব চলছে তৃণমূলে, একদম তা নয়। এই কথাটা শেষ অঙ্কটা যেটা, যে দেখবেন সবাই মিলে তৃণমূলে প্রার্থীকে জিতিয়ে আনে, সবাই মিলে মমতা ব্যানার্জিকে জয়ধ্বনি দিয়ে করে। আমি বলছি শাখা পোশাখায় নদীর যেদিক দিয়ে বেরোক না কেন, তাদের মূল কিন্তু একই জায়গায় তার আগে মিলিত হয় মমতা ব্যানার্জিতে। এই যে কসমেটিক, আমি এই কারণে বলছি, বিভিন্ন ইস্যুতে যখন প্রশাসন ব্যর্থ, আপনারা প্রতিদিন হেডলাইন করছেন বা দেখছেন বিভিন্ন ইয়েতে, পেপারেও, যে পুলিশ বাজে, পুলিশ ব্যর্থ, রোজ এই যে হেডলাইনটা তৈরি হচ্ছে প্রশাসনের ভেতর থেকে তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি সংখ্যালঘু, একাধিক মুখ বলছে, কেউ বলছে এর বিকল্প হতে পারে অভিষেককে দ্রুত অভিষিক্ত করো। এই পুরোটাই কিন্তু একটাই স্ট্র্যাটেজি, যে তৃণমূলের বিরুদ্ধে বলছে এবং তৃণমূলী বিরোধী, তৃণমূলী সপক্ষ। মানে বিরোধীদের কোনো স্পেস দেব না, বিরোধীরা যেন জায়গায় না পায়, কোনো আলোচনাতেই না আসে, এটা হচ্ছে একমাত্র লক্ষ্য। এই যে আগামীকাল যে এত বড় একটা নির্বাচনের রেজাল্ট, আমরা যে তার আগে পোল স্ট্যাট গুলো নিয়ে বসি, আমরা কি সেটা নিয়ে করছি? কোনো রাজ্যে ভাইটাল 6টা উপনির্বাচনের রেজাল্ট, যেটা ডেস্ক রিহার্সাল বলা হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন ঝন্টু বাবু, প্লিজ সঙ্গে থাকুন। এ তো ঠিকই, কোনো কিছু নিয়ে তো কথা বলছি না, শুধু বলছি তৃণমূলের অমুক নেতা তমুক নেতাকে কি বললেন, অমুক দিন মিটিং, মমতা ব্যানার্জি কি বললেন, অভিষেক কি চান। আর এই কি চান এটা ঠিক করতেই নাকি বৈঠক সোমবার, খুব গুরুত্বপূর্ণ বৈঠক বলেই জানা যাচ্ছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আগেই রদবদল করতে চান, দলে সেই তালিকা মমতা ব্যানার্জির হাতে দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছেন পুলিশে তিনি রদবদল করবেন। তাহলে দলে রদবদল, পুলিশেও রদবদল, কোনটা আগে হবে সেসব ঠিক করতে কি বৈঠক? সৌরভ গুহ বলতে পারবে আরো। সৌরভ, দেখো, পুলিশের রদবদলটা তো সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 5 জন সচিব বা মন্ত্রীদের নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত দলের দুটি বিষয়, এক হলো দলের রদবদল, একদিকে
একদিকে দলের বিভিন্ন জেলা সভাপতিতে রদবদল এবং পুরসভার অনেক মুখ বদল, এরকম একটা বড় 20 সালের পর 2020 সালের পর 2024-এ একটা বড় একটা ঘটনা ঘটতে চলেছে। তার আগে সোমবার কালীঘাটে তার নিজের বাসভবনে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টের সময় হবে বৈঠক। এই বৈঠকটাও খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ এই বৈঠকটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক। এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকের জায়গা থেকেই যেটা আরও মনে করা হচ্ছে যে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে, সেখানে কি ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে মরিয়া হবে তৃণমূল কংগ্রেস, তারও একটা রূপরেখা বোধহয় সোমবারের ওই বৈঠকের থেকে স্থির হতে পারে। তবে রদবদলের আবহে মুখ্যমন্ত্রীর বাড়িতে, তৃণমূল সুপ্রিমোর বাড়িতে কালীঘাটের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আপাতত সেই বৈঠক নিয়েই চর্চা তুঙ্গে তৃণমূল শিবিরে। প্রিয় সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। বৈঠকের দিকে আমাদেরও নজর অবশ্যই থাকবে, কিন্তু এর মধ্যেই মমতা ব্যানার্জি গতকাল যে কড়া কথাগুলো শুনিয়েছেন, পুলিশকে নিয়ে বলেছেন, তারপরেই অ্যাকশন শুরু। বারাবণী থানার ওসিকে সাসপেন্ড করে দিল আসানসোল কমিশনারেটের কমিশনার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মনোরঞ্জন মণ্ডল, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি গতকালই সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতির অভিযোগ উঠেছিল মনোরঞ্জনের বিরুদ্ধে। তিনি অত্যন্ত অপেশাদার আচরণ করছিলেন বলে অভিযোগ, যার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চলুন চন্দ্রশেখর, আমার সহকর্মী আছে, আমি চন্দ্রশেখরের থেকে জানি। চন্দ্রশেখর, এটা কি মানে মুখ্যমন্ত্রী বললেন, তিনি মানে মুখ থেকে কথাটা পড়লো, শেষ হলো, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হলো, নাকি এটা আগে থেকেই ঠিক ছিল? দেখো, ইতিমধ্যে এই নিয়ে কিছু চর্চা শুরু হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে গতকাল বললেন যে কয়লা বালি এসব চলছে, অপরাধীদের সঙ্গে নিয়ে সিআইএসএফের একাংশকে নিয়ে নিচুতলার পুলিশ কর্মীরা চলছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এই কথা বলার পরই রাত্রেবেলায় প্রথম যে সাসপেনশনের নোটিশ এলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। এবং তারপরেই এটা একটা সংযোগ বলে ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী বললেন এবং তারপরে তারপর শাস্তির খাড়া নেমে এলো। কিন্তু পাশাপাশি আসানসোলের রাজনৈতিক মহল সকাল থেকে প্রশ্ন তুলছেন, যদি কয়লা কাণ্ডের জন্য বা কয়লা কারবারে মদত দেওয়ার জন্য বারাবণীর ওসিকে সাসপেন্ড করা হয়ে থাকে, তাহলে অন্যান্য যে সমস্ত থানাগুলি রয়েছে, বিশেষ করে জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ বা অন্যান্য, সে সমস্ত ওসিদের বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত কোনো সাসপেন্ড করা হলো না, কোনো নোটিশ করা হলো না, একজনকেই কেন করা হলো? কয়লা কি শুধু বারাবণীতেই চলতো? রাজনৈতিক মহলের মতে ইতিমধ্যে এখানকার বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে এটা একটা আই ওয়াশ মাত্র, এবং হতে পারে যে যেভাবে একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, একজনকে এখানে বলির পাঠা করা হয়েছে। কিন্তু আসানসোলের রাজনৈতিক মহলের মতে যদি কয়লার বিরুদ্ধে অভিযোগ থাকে, অ্যাকশন নিতে হয়, তাহলে গোটা আসানসোল জুড়েই যে প্রায় 9টি থেকে 11টি থানা রয়েছে, তার বেশিরভাগ থানাতেই কিন্তু কয়লার কারবার রয়েছে, কয়লা খনি রয়েছে। তাহলে সেই সমস্ত ওসি বা অন্যান্য ইন্সপেক্টর যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত হওয়া উচিত, বা তাদের বিরুদ্ধেও সাসপেনশনে খাড়া নামা নেমে আসা উচিত। অনেক ধন্যবাদ তোমাকে। ওই একটা কাক মেরে ঝুলিয়ে দিলে বাকি কাকেরা শিক্ষা পায়, মুখ্যমন্ত্রীর থিওরি। কোথাও কি সেই থিওরিতেই কাজ হবে আসানসোলেও? দেখুন, আসানসোলে কিন্তু কয়লা খনি অঞ্চল, এবং সেখানে এক ওসিকে সাসপেন্ড করা বড় সিদ্ধান্ত। কি বলেছিলেন গতকাল মমতা ব্যানার্জি, আগে শুনুন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। মুখ্যমন্ত্রী বলার পরে অ্যাকশন শুরু হলেও শুভেন্দু অধিকারীদের মনে হচ্ছে এটা একেবারেই আই ওয়াশ। উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে, সঠিক তথ্য তিনি দিচ্ছেন না। আমি উনাকে ধরিয়ে দিলাম, উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে উনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। দেখুন, মমতা ব্যানার্জি বলছেন নিচু তলার পুলিশ মূলত যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে, যারা টাকা খায়। কুণাল ঘোষ আবার অন্য পথে হাঁটছেন। তিনি বলছেন বেশ কিছু পুলিশ রয়েছে যারা অন্য রাজনৈতিক দলের দাবেদারি করছে, তাদের হয়ে কাজ করছে। তিনি নতুন কয়েনের সামনে এনেছেন, কমরেড এবং রামরেড। শুনুন।
এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে, তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। তার মানে পুলিশকে হুঁশিয়ারি শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়, পুলিশকে হুঁশিয়ারি কিন্তু দলও দিচ্ছে। কুণাল ঘোষ যা বললেন, ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, দল মানে এটা কি কোথাও একটা, আপনি যে স্ট্র্যাটেজির কথা বলছিলেন, একটু ভালো করে দেখলে সত্যিই তো এটা একটা বড় কৌশল। প্রশাসন চাপ দিচ্ছে, সঙ্গে দলও চাপ দিচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে এটা একটা মার্কেটিং করছে তৃণমূল। আমি কেন বলছি মার্কেটিং, যে আপনি বললেন না বলির পাঠা, আমি বলছি বলির পাঠা নয়, এটা পাঠা বলি হয়নি, এটা চাল কুমড়ো বলি দিয়ে ফেস সেভিং এর ভূমিকা নিচ্ছে, ফেস সেভিং ডিভাইস। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন গরু চুরি, কয়লা চুরি এতদিন যে তৃণমূল নেত্রী বকলমে অভিষেকের নামে এগুলোকে জনমানুষে প্রচারিত হয় এবং বিরোধীরাও বলতো প্রকাশ্যে, এখন মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন ওটা পুলিশ করেছে। অর্থাৎ সব দোষ গিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের, এবং সেখানে একদম কি দেখো ওয়েল অর্গানাইজ সিপিএম এর ভূতও তারা খুঁজে পাচ্ছে, বা বিজেপির ভূত। এটা নতুন নয়, শিক্ষকদের মধ্যেও তারা ক্ষমতায় আসার বেশ কিছু বছর পরে বিভিন্ন পোস্টে যারা দিয়ে চাইছিল সিপিএম এর ভূত বলে মুখ্যমন্ত্রী বলেছেন। আমি বলছি এই যে পলিসি ল্যাপস, তৃণমূলের পলিসি ল্যাপস থেকে এটাকে বাঁচানোর জন্য নিজের মুখ, তৃণমূল নেতারা নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এই যে রাশভারী টার্মিনোলজি ব্যবহার করে এই ফেস সেভিং এর ভূমিকা নিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের চাল কুমড়ো বলি দিচ্ছে, পরিষ্কার চাল কুমড়ো বলি। এই 13 বছরের ইয়েতে তারা একাধিকবার রাজ্যের বিভিন্ন কর্মীদের, নিচুতলার কর্মীদের ইয়ে দিচ্ছে। খেয়াল নিয়ে আপনার 14 তারিখ যখন আরজি করে হামলা হলো, সেদিন নিচুতলার কয়েকজন কর্মীকে তারা সাসপেন্ড করে সুপ্রিম কোর্টে। আপনি একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। যখনই কোনো ঘটনা ঘটে, যখনই শাসকের দিকে আঙুল ওঠে জোরদার হয়ে, তখনই নিচু তলার উপরে কোপটা পড়ে। যেমন দুর্গাপুরের 2 নেতা, একেবারেই স্থানীয় নেতা, তাদেরকে পুলিশ ধরেছে কারণ তাদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজকর্ম, বেআইনি কাজকর্ম করার অভিযোগ রয়েছে। দুর্গাপুরের সেই নেতার ছবিটাও, দুজনের ছবিও আপনাদের দেখালাম। মূলত লোহা পাচারের অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। আপনাদেরকে কি ফাঁসানো হলো? আপনাকে বলছি কিসের জন্য নিয়ে যাচ্ছে পর্যন্ত আমরা কিছু জানি না, কেস হয়েছে না, কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে, কেস হয়েছে এখন আমরা কিছু জানি না। ঘুরতে গেলে আপনাদের জন্য আসো দরকার আছে। হ্যাঁ, নিয়ে ফাঁসি দিল অরবিন্দ নন্দিয়া, তোমার দল কি পাশে আছে? দল পাশে আছে রিন্টু, হ্যাঁ দল একদম পাশে আছে। তো কাল আজকে বাম আমলে ফোন করেছিল, বলছি বাম আমলে ফোন করেছিল। আমি এ নিয়ে আরো কথা বলবো। সায়ন্ত আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, নির্দিষ্টভাবে আমরা দেখছি দলের রদবদলের যে তালিকা বা যে সিদ্ধান্ত, সেটা অভিষেক ব্যানার্জি নিয়ে মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। ফাইনাল ডিসিশন হয়তো মমতা ব্যানার্জি নেবেন, কিন্তু পুলিশের রদবদলের সঙ্গে সঙ্গে এই তৃণমূল নেতাদের গ্রেফতার তো দলেরই শুদ্ধিকরণের বা বদলের প্রক্রিয়া। মানে মমতা ব্যানার্জি দুটোই করছেন। বিধানসভা নির্বাচন একদমই, দেখো 2026 সালে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কিন্তু নিজের যাবতীয় যে ক্ষতগুলো রয়েছে সেগুলো মেরামতের চেষ্টায় রয়েছে। আর যে কারণে যেরকম পুলিশ মহলকে শুদ্ধিকরণের চেষ্টা করা হচ্ছে, শুদ্ধিকরণের জন্য বার্তা দেওয়া হচ্ছে। প্রথমে রাজ্যের মন্ত্রীরা দিলেন, তারপর খোদ পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ নিয়ে বললেন। অন্যদিকে শুদ্ধিকরণের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই শুদ্ধিকরণের প্রসেস স্টার্ট করে দিয়েছেন, কারণ তিনি ইতিমধ্যে 70টি পুরসভার রদবদলের কথা এবং রদবদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর কাছে। অর্থাৎ পুলিশের দিক থেকে যেমন শুদ্ধিকরণ করা হচ্ছে, তেমনি দলের দিক থেকে করা হচ্ছে। 2026-এর আগে তৃণমূলের তরফে কোনো রকম ফাঁক ফোকর ছাড়তে নারাজ, আর সেই কারণে কিন্তু যারা যারা এখন পর্যন্ত অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করার প্রসেস শুরু হয়েছে বলে তৃণমূলের একটা অংশ দাবি করছে। শান্ত সঙ্গে থাকো, শান্ত সঙ্গে থাকো। দেখুন, এই যে ফেস সেভিং এর কথা বারবার বলছেন আমাদের গেস্ট ঝন্টু বড়াইক, ফেসটা সেভ করতে হচ্ছে কেন, কোন কোন সিচুয়েশন? সুশান্ত ঘোষ একটা বড় দগদগে ক্ষত, শহরের বুকে সন্ধেবেলায় ভর সন্ধে এক কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা, খুনের চেষ্টা। সেই ক্ষত দগদগে যখন, তখনই আরেক কাউন্সিলর এই কলকাতার 68 নম্বর ওয়ার্ডের সুদর্শনা মুখার্জি, তার বাড়ির মেন দরজা খোলা পেয়েই সেখানে ঢুকে পড়লো দুষ্কৃতী।
এই কলকাতায় কি করে হয়, তাও বালিগঞ্জ অঞ্চলে কি করে সম্ভব? আমি এই নিয়ে কথা বলবো শান্তর সঙ্গে, তার আগে সুদর্শনার বক্তব্য শুনুন। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। আবার আমি শান্তর কাছে যাব। শান্ত, কাউন্সিলর যদি বলেন প্রচন্ড ভয় পাচ্ছি, তুমি আমি কি বলবো? একদমই, দেখো নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তো উঠছেই, কারণ তুমি দুটো ঘটনার কথা উল্লেখ করলে। এক হচ্ছে কসবার সুশান্ত ঘোষের ওপর হামলা, দ্বিতীয় হচ্ছে সুদর্শন মুখোপাধ্যায়ের ওপর হামলা। আমি কিন্তু 3 নম্বর ঘটনা তোমাকে মনে করিতে চাই। ইলোরা সাহা কলকাতা পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির তলা থেকে 12টা চেয়ার প্রকাশ্য দিবালোকে ভোরবেলা চুরি করে নিয়ে চলে যায় এক দুষ্কৃতী। তার সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছিলাম। অর্থাৎ গত কয়েকদিনে পর ঘটনা ঘটেছে কলকাতার বুকে, জনপ্রতিনিধির অফিসে অথবা জনপ্রতিনিধির বাড়িতে, আর নয়তো খোদ জনপ্রতিনিধির ওপরে। তাহলে নিরাপত্তা কোথায়? যেখানে জনপ্রতিনিধিদের এতটা নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয় বলে দাবি করা হয়, সেই জায়গায় তারাই যখন সুরক্ষিত থাকতে পারছেন না, তাহলে সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ বা যারা সাধারণ মানুষ, বাড়িতে গৃহস্থ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। আর সেই জায়গায় দাঁড়িয়েই কোথাও প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে যারা যেসব দুষ্কৃতীদের নাম বারবার উঠে আসছে, তাদেরকে ধরপাকড়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি? পুলিশকে আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল না? যখন এই মুখ্যমন্ত্রী বারবার করে পুলিশের ভূমিকা নিয়ে শুধু যে গতকাল তুলেছেন তার না, এর আগেও তুলেছেন, তারপরেও পুলিশের হাতে সময় কম, তুমি যা বলতে চাইছো খুব স্পষ্ট, এবং এই সবগুলো আড়াল করার জন্যই তো ফেস সেভ করার দরকার হয়, তাই তো বলছেন ঝন্টু বাড়াই, তাই তো? একদম একদম, তুমি এই কারণেই তোমায় আমি বলছি যে এই প্রেসার কুকারের প্রেসারটা, জনগণের যে চাপ, বিশ্বাসহীনতা প্রশাসনের প্রতি, তৃণমূল নেতাদের প্রতি, তার থেকে তৃণমূল নেতারা পুরো তৃণমূল দলটা সেপারেট হতে গিয়ে, আইসোলেট হতে গিয়ে সব দোষ ঘাড়ে চাপাচ্ছে পুলিশ প্রশাসনের উপরে। কার্যত যে পুলিশ প্রশাসনকে তারা ক্রিয়ন পুতুল বানিয়ে ফেলেছিল। তুমি খেয়াল করবে, যে এলাকায় তৃণমূল ভোট কম পেত, সেখানকার পুলিশ অফিসারকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হতো। সেই পুলিশকে যারা কন্ট্রারি অফ দ্য ল, আইনের বাইরে গিয়ে তারা এত অপেশনালিতে পরিণত হয়েছিল যে ইভা থাপার মতন পুলিশ অফিসারকে কামড়াতে হয়েছে। তুমি জানো, অনামিকাকে কামড়ে দিয়েছে চাকরি প্রার্থীকে। ফলে তাদের যদি এখন আইসোলেট করে তৃণমূল নিজেকে বাঁচাতে চায়, জানি না এটা এই পলিসিটা কতটা কার্যকর হবে। তবে এই শুভকরণটা কিন্তু তারা 26-এর অঙ্ক দেখেই কার্যকর হচ্ছে কিনা সেটা বোঝার একমাত্র মাপকাঠি হচ্ছে ভোট। অন্তত তৃণমূল তাই মনে করে, ভোটে জিতলে 7 খুন মাপ। আগামীকালই 6-0 রেজাল্ট হবেই, একথা বলে রেখেছে তৃণমূল কংগ্রেস। দেখা যাক, রেজাল্টের দিকে আমাদেরও নজর। তবে মন্দারমণির ফেস আপাতত সেভ হলো, কারণ কোর্ট বলল, স্টে দিল যে এই যে 140টা হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত, তা এখনই কার্যকর করা যাবে না। আমি আরো জানবো, শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবে। শ্রাবন্তী, হোটেলগুলির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আর্জি করেন যে এই হোটেলগুলি আপাতত ভেঙে ফেলা যাবে না, তার কারণ যে কমিটি নির্দেশ দিয়েছে সেই কমিটির বৈধতা নিয়ে তিনি প্রশ্ন করেন। আইনিভাবে যেভাবে কমিটি তৈরি করে দেওয়ার কথা ছিল সেভাবে তৈরি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে 1999 সালে বেশ কিছু বিষয় সামনে এসেছিল, সেটা হঠাৎ করে 2024-এ কেন ভেঙে ফেলার সিদ্ধান্ত, এই বিষয়গুলি সামনে আনা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা মনে করেন এখানে সরাসরি খতিয়ে দেখতে হবে যে আদতে নিয়ম মেনে এই সমস্ত নির্মাণগুলি হয়েছিল কিনা। তবে আপাতত 13 তারিখ পর্যন্ত, 13ই ডিসেম্বর পর্যন্ত স্বস্তি রাখা হয়েছে। বিচারপতি মনে করছেন যে বিনা নোটিশে এক্ষুনি ভেঙে ফেলার দরকার নেই, আগে ইন্সপেকশন, তারপরে এরকম কোনো বড় সিদ্ধান্ত হবে। 10ই ডিসেম্বর এদের ভাগ্য নির্ধারণ হতে পারে আদালতে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ, হাতে সময়ও নেই। মন্দারমণির জন্য একটা ভালো খবর, শুধুই হোটেল মালিকদের জন্য নয়, আপনার জন্য। আপনি যখন ছোট একটা শর্ট ট্রিপে মন্দারমণিকে প্রায় বেছে নেন, নিঃসন্দেহে এটা ভালো খবর। শেষ করবো নিউজ অ্যাট 2, আর যেতে যেতে শুনবো এই বিষয়ে কি বলেছেন কল্যাণ ব্যানার্জি। যদি কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে 6 মাসের মধ্যে, কজ অফ অ্যাকশন যেটা হয়েছে 6 মাসের মধ্যে। এখানে হোটেলগুলো তৈরি হয়ে গেছে 96 থেকে তৈরি হয়েছে 2011-12 পর্যন্ত। 2019-এ অ্যাপ্লিকেশন কী করে হলো? তো মাননীয় বিচারপতি আজকে শুনে এখন যতগুলো ডিমোলিশন বলেছে, ভেঙে দিতে বলেছে, সেটাকে স্টে করে দিলেন। 13ই ডিসেম্বর পর্যন্ত স্টে হয়ে রইল।